যে কোনো ধরনের সমাবেশ হবে না, কোনো ধরনের মিছিল হবে না, এরপরেও নেতাকর্মীরা মিছিল নিয়ে আমাদের পুলিশের উপর আক্রমণ করে, পুলিশকে আহত করে, বাধ্য হয়ে পুলিশ সেখানে লাঠিচার্জ করে। বিনা উস্কানিতেই হামলা, দাবি মির্জা ফখরুলের। বিশৃঙ্খলা করাই উদ্দেশ্য, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। ঘরে ফিরে যাওয়ার সময় পুলিশ অতর্কিতে তাদের উপরে হামলা করেছে, তাদের উপরে লাঠিচার্জ করেছে, টিয়ার গ্যাস শেল মেরেছে এবং গুলি করেছে। তারা সবসময় একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার জন্য, একটা উস্কানি দেওয়ার জন্য এগুলো করে থাকে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নোয়াখালীতে সহিংসতার ঘটনায় জড়িত বিএনপি নেতা বুলু আদালতে স্বেচ্ছাসেবক দল নেতার স্বীকারোক্তি। মূল পরিকল্পনাকারীরা চিহ্নিত, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিদেশিদের জন্য বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতে সব সুবিধা দেবে সরকার। বাণিজ্য ও বিনিয়োগ সামিটে প্রধানমন্ত্রী। জোরদার করা হয়েছে বাণিজ্য কূটনীতি। টিউমার অপারেশনের পর বেগম জিয়াকে আইসিইউ থেকে নেওয়া হয়েছে কেবিনে, জানালেন চিকিৎসক। বিদেশ নিয়ে চিকিৎসা করাতে চায় পরিবার। ইভ্যালির অফিসের তালাবদ্ধ সিন্দুক ও আলমারি ঘিরে রহস্য। টাকা পাচারের জন্যই প্রতি মাসে দুবাই যেতেন সিইও রাসেল। হাইকোর্ট গঠিত কমিটির বৈঠক। এবং কাল বিশ্বকাপের সুপার 12-এর গুরুত্বপূর্ণ ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। বাঘ সিংহের লড়াই ছড়াচ্ছে ভিন্ন উত্তাপ। রাজধানীর নয়াপল্টনে বিএনপির সম্প্রীতি সমাবেশ শেষে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। এ সময় আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। পুলিশ বলছে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে প্রতিহত করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। তবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিনা উস্কানিতেই পরিকল্পিতভাবে কর্মসূচিতে হামলা করা হয়েছে। বক্তব্য শেষ করলো যে উনি বলল যে কোনো ধরনের সমাবেশ হবে না, কোনো ধরনের মিছিল হবে না, এরপরেও নেতাকর্মীরা মিছিল নিয়ে আমাদের পুলিশের উপর আক্রমণ করে, পুলিশকে আহত করে, বাধ্য হয়ে পুলিশ সেখানে লাঠিচার্জ করে। যদিও বিএনপি বলছে উল্টো কথা। ঘরে ফিরে যাওয়ার সময় পুলিশ অতর্কিতে তাদের উপরে হামলা করেছে, তাদের উপরে লাঠিচার্জ করেছে, টিয়ার গ্যাস শেল মেরেছে এবং গুলি করেছে। অনেকেই আমাদের নেতাকর্মীরা তারা আহত হয়েছেন। এর আগে মঙ্গলবার বেলা 11টায় সম্প্রীতির মিছিল করার কথা ছিল বিএনপির। পরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। নয়াপল্টনে পূর্ব নির্ধারিত সমাবেশে বিএনপি নেতারা সাম্প্রতিক হামলার জন্য সরকারকেই দায়ী করেন। তারা বলেন, সরকার সুপরিকল্পিতভাবেই গণতন্ত্র হত্যা করছে। অবিলম্বে নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান বিএনপি নেতারা। সারা দেশে তাণ্ডবের প্রতিরোধ এবং প্রতিবাদ গড়ে তুলতে হবে। রাজপথে যে বাধা আসবে সেই বাধা অতিক্রম করতে হবে। আঘাত করলে পাল্টা প্রতিরোধ গড়ে তুলতে হবে। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য পরিকল্পিতভাবে সরকার এদেশে যে একটা পরিস্থিতি সৃষ্টি করেছে। আওয়ামী লীগের আর ক্ষমতায় থাকার কোনো অধিকার নাই। তারা কোনো সমস্যাই সমাধান করতে পারেনি। তারা আজকে সাম্প্রদায়িক দাঙ্গা তারা তৈরি করে। অবিলম্বে পদত্যাগ করুন, করে একটা নিরপেক্ষ নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে নতুন নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন করুন। নয়াপল্টনে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ায় বিএনপি উস্কানি দিয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, বিশৃঙ্খলা সৃষ্টি করাই দলটির উদ্দেশ্য। দুপুরে সচিবালয় সাংবাদিক ফোরামের আলোচনায় অংশ নিয়ে মন্ত্রী আরও বলেন, সাম্প্রদায়িক সহিংসতায় জড়িতরা যে দলেরই হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সাম্প্রতিক ঘটনায় দায়ীদের শতভাগ শনাক্ত করা হয়েছে বলেও জানান তিনি। পূজামণ্ডপ ও মন্দিরে হামলা, লুটপাটের ঘটনায় এর মধ্যেই ধরপাকড় শুরু হয়েছে। কুমিল্লার ঘটনায় অভিযুক্ত ইকবালকে গ্রেপ্তারের পর এখন চেষ্টা চলছে অন্যদেরও খুঁজে বের করার। এখন পর্যন্ত সেখানকার দায়ের করা 10 মামলায় 18 জন সহ গ্রেপ্তার করা হয়েছে 64 জনকে। তবে শুধু কুমিল্লা নয়, নোয়াখালী, চাঁদপুর, রংপুর সহ সবগুলো ঘটনায় দায়ীদের শনাক্ত করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, শতভাগ নিশ্চিত হয়ে 2-1 দিনের মধ্যে সবার নাম প্রকাশ করা হবে। নোয়াখালীতে কিন্তু তারা নাম বলে দিয়েছে। আমরা আরও কনফার্ম হওয়ার জন্য নামগুলো এখন আপনাদের সম্মুখে আমরা বলবো না। আপনাদের এমন নামও শুনবেন যারা আপনাদেরও
আপনাদেরও খুব পরিচিত ব্যক্তিদের নামও এসে গিয়েছে। রংপুরে যেটা সেখানেও নাম আসছে, কাজেই সবগুলো আমরা আপনাদেরকে খুব শীঘ্রই জানিয়ে দেব। বিএসআরএফ সংলাপে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যে কোনো সংঘর্ষের ঘটনায় উস্কানি দেয় বিএনপি। পল্টনে যে ঘটনা ঘটছে, বিএনপি কিন্তু সবসময় এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকে। তারা সবসময় একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার জন্য, একটা উস্কানি দেওয়ার জন্য, বিশৃঙ্খল পরিস্থিতি হওয়ার একটা উস্কানি দেওয়ার জন্য এগুলো করে থাকে। রোহিঙ্গা ক্যাম্পে প্রত্যাবাসন বিরোধীরা আরসার সহযোগিতায় সবসময় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির পেছনে দায়ীরা একে একে পুলিশের হাতে ধরা পড়ছে। তাদের দেয়া তথ্যে বেরিয়ে আসছে উস্কানিদাতাদের নাম। নোয়াখালীতে হামলার ঘটনায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু সহ বিএনপি জামায়াতের 15 নেতাকর্মীর সম্পৃক্ততার কথা আদালতে জানিয়েছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ফয়সাল ইনাম কমল। এদিকে রংপুরেও সহিংসতার ঘটনায় আরও 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় বেরিয়ে আসছে দলীয় নেতাদের নাম। নোয়াখালীর মন্দিরে হামলার ঘটনায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু সহ বিএনপি জামায়াতের 15 নেতার সম্পৃক্ততার কথা আদালতে জানিয়েছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ফয়সাল ইনাম কমল। মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেপ্তার ফয়সাল সোমবার রাতে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বিএনপি নেতা বুলুর নাম সহ 15 জনের সম্পৃক্ততার বিষয়ে তথ্য দেন। বিএনপির যে ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু, তার নাম দিয়ে 164 ধারায় আরও 14 জনের নাম, টোটাল 15 জন বিএনপি নেতাকর্মীর নামে সে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে যে তাদের সহযোগিতা বা তাদের প্ররোচনা বা বিভিন্ন সময় তাদের সাথে গোপন বৈঠকে সে এই সিদ্ধান্তগুলো হয় এবং এই সিদ্ধান্ত মোতাবেক সে মূলত এই কাজটি করেছে। এদিকে সাম্প্রদায়িক সহিংসতাকে পুঁজি করে নেতাকর্মীদের গ্রেপ্তার ও পুলিশি হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে নোয়াখালী জেলা বিএনপি। সরকারের এই পদক্ষেপটা হচ্ছে সম্পূর্ণ প্রতিহিংসামূলক এবং বিএনপিকে গায়েল না শুধু নির্মূল করার একটা ষড়যন্ত্র। রংপুরে মাঝিপল্লীর হিন্দু সম্প্রদায়ের ওপর অগ্নিসংযোগের ঘটনায় আরও 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের সবার বাড়ি পীরগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে। ঘটনার দিন লুণ্ঠিত মাছ ধরার জালসহ বিভিন্ন মালামালও উদ্ধার করেছে পুলিশ। 3 জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং তাদের 3 জনকে আমরা পীরগঞ্জেরই বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করেছি। কে কি করেছে, কে কি না করেছে সবগুলি মোটামুটি আমাদের নলেজে রয়েছে। পীরগঞ্জের ঘটনায় এখন পর্যন্ত 69 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে 3 দিনের রিমান্ড শেষে 37 জনকে আদালতে ফেরত দিয়ে সোমবার নতুন করে আরও 13 জনকে 3 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। লাবিব হাসান, সময় সংবাদ। সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে রাজধানীর শাহবাগ মোড়ে আজও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বিভিন্ন সামাজিক সংগঠন। দোষীদের কঠোর শাস্তির পাশাপাশি সাম্প্রদায়িক শক্তিকে নির্মূল করতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। এদিকে সহিংসতায় ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা সহ 4 দফা দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। হাতে প্ল্যাকার্ড, রাজপথে শত মানুষের দীপ্ত কণ্ঠে স্লোগান। মঙ্গলবার সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদী মিছিল করে মুক্তিযোদ্ধা মঞ্চ। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে রাজধানীর শাহবাগ মোড় প্রদক্ষিণ করে। কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে এদিন শাহবাগে অবস্থান নেন সনাতন ধর্মাবলম্বীরা। মানববন্ধন করেন বিভিন্ন সামাজিক সংগঠনও। মানববন্ধনে সাম্প্রদায়িক শক্তিকে নির্মূল করতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই, আমরা সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই। এসব সন্ত্রাসী কারা করছে, এদের পিছনে ইন্ধন যোগাচ্ছে কারা, ওদেরকে ধরে এনে উপযুক্ত শাস্তি না দিলে এটা কোনো বিহিত হবে না। কুমিল্লার ঘটনার পুনরাবৃত্তি যাতে ভবিষ্যতে আর না হয় তা নিশ্চিতের দাবি জানান সনাতন ধর্মাবলম্বীরা। আমরা কোনো ধর্মান্ধতা চাই না, আমরা রাষ্ট্রের নাগরিক হিসেবে আমরা সমমর্যাদা এবং সম অধিকার নিয়ে বাঁচতে চাই। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমরা এক জাতি, আমরা বাঙালি। আমরা চাই সবাই ভবিষ্যতে একসঙ্গে মিলেমিশে এক কাতারেই থাকতে। এদিকে সাম্প্রদায়িক সহিংসতায় ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ, তাদের নিরাপত্তা নিশ্চিত সহ 4 দফা দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। ধর্মীয় অনুভূতির নামে যখন বিভিন্ন সময় এই ধরনের ঘটনাগুলো ঘটে, সে ব্যাপারে যেন আইনশৃঙ্খলা বাহিনী সবসময় সতর্ক থাকে। কুমিল্লা সহ বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনায় প্রশাসনের গাফিলতি তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তারা। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা।
দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার ঘটনা নিয়ে বিএনপি মিথ্যাচার করছে অভিযোগ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, হিন্দু সম্প্রদায়ের জন্য বিএনপি মায়া কান্না করলেও তারা ঘটনার বিচার চায় না। এদিকে লন্ডন থেকেই কুমিল্লায় পূজা মণ্ডপে হামলার পরিকল্পনা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী। সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় রাজনৈতিক অভিযোগ পাল্টা অভিযোগ করছেন বিএনপি ও আওয়ামী লীগ নেতারা। এ অবস্থায় রাজশাহীতে এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বললেন, লন্ডন থেকেই কুমিল্লায় পূজা মণ্ডপে হামলার ঘটনার পরিকল্পনা হয়েছে। তিনি জানান, দীর্ঘ 1 মাস ধরে বিএনপি হামলার ষড়যন্ত্র করেছে। এই ঘটনার পরিকল্পনা হয়েছে ওই লন্ডনে বসে, দীর্ঘ প্রায় 1 মাস ধরে প্রকাশ্যে বৈঠক করেছে আর গোপনে ষড়যন্ত্র করেছে, এবং সেই ষড়যন্ত্রের অংশ হচ্ছে এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশ্যে দুর্গাপূজার সময় বিভিন্ন জায়গায় হামলা পরিচালনা করা, আমাদের পবিত্র কোরআন শরীফকে পূজা মণ্ডপে রেখে আসা। এদিকে কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে পূজা মণ্ডপে হামলা সরকারের নীল নকশা বলে বিএনপির অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, পূজা মণ্ডপে হামলার পর থেকে বিএনপি মিথ্যাচার করছে। কোনো সরকার কি চায় দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে? এতে সরকারের কী লাভ? দোষারোপের রাজনীতি যেহেতু বিএনপির আদর্শ, সেহেতু সরকারের বিরুদ্ধে কিছু না কিছু বলতেই হবে। বিএনপি নেতারা হিন্দু সম্প্রদায়ের জন্য মায়া কান্না করলেও প্রকৃতপক্ষে পূজা মণ্ডপে হামলার বিচার তারা চাননি। ঘটনার পর বিএনপির পক্ষ থেকে কেউ হিন্দু সম্প্রদায়ের পাশে দাঁড়ায়নি। মন্দিরে হামলা ও লুটপাটের ঘটনায় সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ করলেও বিএনপি এখনও হিন্দু সম্প্রদায়ের পাশে দাঁড়াননি বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে অবকাঠামো ও নীতিগত সুবিধা দিতে আওয়ামী লীগ সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বাংলাদেশে বিনিয়োগ করলে দক্ষিণ এশিয়ার বাজারও ধরতে পারবেন ব্যবসায়ীরা। সকালে গণভবন থেকে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিটের উদ্বোধন করে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। বৈশ্বিক বিভিন্ন সমীক্ষা ও আন্তর্জাতিক বাণিজ্য সংক্রান্ত প্রতিষ্ঠানগুলোর পূর্বাভাস বলছে 2030 সাল নাগাদ বাংলাদেশ পরিণত হবে 24তম বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে। কৃষি, চামড়া, হিমায়িত খাদ্যসহ তথ্য প্রযুক্তি শিল্পে এখন বড় রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নিয়েই এগিয়ে যাচ্ছে দেশ। 110টি দেশে রপ্তানি হয় বাংলাদেশের ওষুধ। মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিদেশি বিনিয়োগ আকর্ষণে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে ঢাকায় আয়োজিত 7 দিনের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিট মঙ্গলবার সকালে ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 38টি দেশের অন্তত 500-র বেশি প্রতিষ্ঠান এই আয়োজনে অংশ নিয়েছে। প্রধানমন্ত্রী বলেন, বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে আওয়ামী লীগ সরকার বদ্ধপরিকর। বিনিয়োগ বান্ধব পরিবেশের উন্নতির জন্য আমরা অবকাঠামো সহ অন্যান্য নীতিগত সহায়তা প্রদানে অঙ্গীকারবদ্ধ। এই 100টা অঞ্চলে দেশি বিদেশি বিনিয়োগ করার সুযোগ রয়ে গেছে, যেগুলোতে ইতিমধ্যে প্রায় 40,000 লোকের কর্মসংস্থান হয়েছে এবং আরও 8 লক্ষ লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে। প্রায় 13 বছরে আমরা দেশের প্রতিটি খাতে কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করেছি। বাংলাদেশ বাণিজ্য ও অর্থনৈতিক কূটনীতির উপর জোর দিচ্ছে জানিয়ে সরকার প্রধান বলেন, বিদেশি বিনিয়োগকারীদের লাভজনক ঠিকানা হবে এই বদ্বীপ। কূটনীতির ক্ষেত্রে এটা ইকোনমিক ডিপ্লোম্যাসিটাই বেশি কাজ করে, সেদিকে আমরা বিশেষ দৃষ্টি দিচ্ছি। যারা বিনিয়োগ করতে আসবেন তারা শুধু বাংলাদেশ পাবেন না, আমি বলবো দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ারও দেশগুলিতে তাদের একটা সুযোগ থাকবে এই বাজারগুলি ধরার। প্রাচ্য পাশ্চাত্য ব্রিজ হিসেবে বাংলাদেশ গড়ে উঠবে ভবিষ্যতে। অর্থনীতি চাঙা করতে বিশ্ববাজারে রপ্তানি পণ্যের ঝুলিতে নতুন পণ্য যোগ করার উদ্যোগ নিতেও ব্যবসায়ীদের আহ্বান জানান প্রধানমন্ত্রী। কোন কোন দেশে কি কি পণ্যের চাহিদা রয়েছে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। টিউমার অপারেশনের পর বেগম জিয়াকে আইসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে। তিনি সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসক। রাজধানী রেভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় সোমবার তার টিউমার অপারেশন করা হয়। পরে বায়োপসি করতে দেন চিকিৎসকরা। সে রিপোর্ট আসার আগ পর্যন্ত তার চিকিৎসার করণীয় নির্ধারণ করা যাচ্ছে না। এদিকে বিদেশে নিতে তার পরিবার সরকারের অনুমতির অপেক্ষায় আছেন বলেও জানান তার চিকিৎসকরা। বেশ কিছু শারীরিক সমস্যা নিয়ে গত 12ই অক্টোবর দ্বিতীয়বারের মতো রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। করা হয় বেশ কিছু স্বাস্থ্য পরীক্ষা। ধরা পড়ে ছোট একটি টিউমার। 13 দিন পর সোমবার তা অস্ত্রোপচার করে বায়োপসি করা হয়, যার ফলাফল জানতে সময় লাগবে বলে জানিয়েছেন বেগম জিয়ার চিকিৎসকরা।
আর্থাইটিস, ডায়াবেটিস, লিভার, কিডনি ও হার্ট সহ নানা জটিলতায় ভুগতে থাকা বেগম জিয়ার টিউমারের বায়োপসির পর কেমন আছেন তিনি এ বিষয়ে জানতে চাইলে তার মেডিকেল বোর্ডের সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, নিবিড় পর্যবেক্ষণ থেকে বেগম জিয়াকে নেওয়া হয়েছে কেবিনে। অনেকটা সুস্থ রয়েছেন বলেও জানান তিনি। আলহামদুলিল্লাহ লিকুইড খাচ্ছেন এবং সুস্থ আছেন, কালকে এসছে, এখন সুস্থ আছে। গুরুতর অসুস্থ বেগম জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নিতে পরিবারের আবেদনে সরকার সাড়া দিচ্ছে না অভিযোগ করে জাহিদ হোসেন বলেন, বিএনপি ও তার পরিবার এখনো সরকারের অনুমতির অপেক্ষায় আছেন। আগস্ট মাসে ওনারা বলছে পরিবারের পক্ষ থেকে যে আমাদের ওনার পরীক্ষা নিরীক্ষা ভালো চিকিৎসার জন্য দেশের বাইরে ওনারা নিয়ে যাচ্ছে, বলছি এই আশাতেই ওনার পরিবার এখনো আশাবাদী। দুর্নীতির 2 মামলায় কারাদণ্ডের পর বেগম জিয়াকে 2 বছরের অধিক সময় পর সাজা স্থগিত করে সাময়িক মুক্তি দেওয়া হয় গত বছরের 25শে মার্চ। এরপর চলতি বছরের 10 এপ্রিল করোনায় আক্রান্ত হলে 27 তারিখ প্রথমবারের মতো এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি নেত্রীকে। 53 দিন চিকিৎসা শেষে গত 19শে জুন বাসভবন ফিরোজয় ফিরলেও প্রায় 5 মাস পর আবারও হাসপাতালে ভর্তি হলেন সাবেক প্রধানমন্ত্রী। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। লড়াইটা টি-20তে র্যাঙ্কিংয়ের 1 নম্বর দলের বিপক্ষে বাংলাদেশের। বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে গুড়িয়ে দিয়ে ইংলিশদের শুরুটাও হয়েছে দুর্দান্ত। বিপরীতে লঙ্কানদের বিপক্ষে জেতা ম্যাচ হেরে বেশ ব্যাকফুটে টিম টাইগার। টি-20তে এর আগে কখনোই মুখোমুখি হয়নি দুদল, তবে পরিসংখ্যান, শক্তিমত্তা, সাম্প্রতিক ফর্ম ইংল্যান্ডের পক্ষে কথা বললেও ব্যক্তিগত পারফরমেন্সে এগিয়ে বাংলাদেশ। কারা এই ম্যাচের এক্স ফ্যাক্টর, কেমন হতে পারে একাদশ, তাই থাকছে এবারের প্রতিবেদনে। সময়ের হিসেবে পার হয়েছে 17 বছরের বেশি, মাঠে গড়িয়েছে 1366টা আন্তর্জাতিক ম্যাচ, অথচ না বিশ্বকাপ না দ্বিপাক্ষিক সিরিজ। ক্রিকেটের শটার ফরম্যাটে কখনোই বাংলাদেশ ইংল্যান্ড মুখোমুখি হয়নি পরস্পরের। অবশেষে দাড়ি টানা হচ্ছে সেই অপেক্ষার। বিশ্বমঞ্চ প্রস্তুত টাইগার লায়ন দ্বৈরথের। 2007 সালে সেই ক্যারিবিয়ান বধ। এরপর কখনোই টি-20-র মূল পর্বে জয় পায়নি টিম টাইগার। 29 ম্যাচের 7 জয়ের 6টাই বাছাইতে। অন্যদিকে বিশ্বকাপে 2010 সালের চ্যাম্পিয়নদের জয়হারের পাল্লাটা সমানে সমান। এ ম্যাচেও সুপার সাকিবেই ভরসা বাংলাদেশের। ব্যাটে আর বলে যিনি যোগাচ্ছেন স্বস্তি। অন্যদিকে মঈন আলী হতে পারেন ইংলিশদের তুরুপের দাস। পেস নয় বরং স্পিনে প্রতিপক্ষকে বেঁধে ফেলতে দায়িত্বটা নিতে হবে নাসুম মেহেদীদের। ব্যাটারদের সামলাতে হবে রাশিদের ঘূর্ণি। অটো চয়েস মুস্তাফিজের সঙ্গে সুইংয়ে পার্থক্য গড়ে দিতে পারেন ক্রিস ওকস। ওপেনিংয়ে 3 লায়নদের স্বস্তি যদি হন জেসন রয়, তবে বাংলাদেশের স্বস্তি নাইম শেখের রানে ফেরা। আগের ম্যাচে রানে ফিরেছেন মুশফিকও। ইংলিশ শিবিরে যে আছেন জশ বাটলার। আর শেষের দিকে সাইফুদ্দিনের চওড়া ব্যাটের দিকেই তাকিয়ে থাকবেন টাইগার সমর্থকরা। 22 গজের ক্রিকেটে ম্লান পারফরমেন্সের সঙ্গে মাঠের বাইরেও নানা আলোচনায় বিদ্ধ রিয়াদের দল। ক্রিকেটারদের বেফাঁস মন্তব্য যোগাচ্ছে হাস্যরসের খোরাক। তবে একটা ম্যাচই বদলে দিতে পারে সব প্রেক্ষাপট। পরিস্থিতির বিবেচনায় এ ম্যাচও টিকে যেতে পারে লিটন। বাংলাদেশও খেলতে পারে শ্রীলঙ্কার বিপক্ষে খেলা অপরিবর্তিত একাদশেই। মাহবুব রিমন, সময় সংবাদ। দেখছেন রাত 11টার সময়। অধিক লুমেনের ক্লিক এলইডি বাল্ব অন্যান্য বাল্বের চেয়ে দেয় বেশি আলো আর উজ্জ্বল থাকে দীর্ঘদিন। উন্নত প্রযুক্তির মাধ্যমে তাৎক্ষণিক চিকিৎসা সেবা দিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজি ওয়ার্ডে বিশেষায়িত স্ট্রোক ইউনিটের যাত্রা শুরু হলো। এর ফলে স্বল্প সময়ে চিকিৎসা দেওয়ার পাশাপাশি কমানো যাবে মৃত্যু ঝুঁকি। নূরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। উন্নত চিকিৎসা সেবার অভাবে স্ট্রোকে আক্রান্ত জটিল রোগীদের পড়তে হয় নানা সমস্যায়। সেই সমস্যা সমাধানে বিশ্বমানের প্রযুক্তি নিয়ে এবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিউরোলজি বিভাগে চালু হলো 12 শয্যা বিশিষ্ট বিশেষায়িত স্ট্রোক ইউনিট। বিভিন্ন বিভাগের চিকিৎসকের সমন্বয়ে হবে এই ইউনিটের চিকিৎসা। মঙ্গলবার সকালে ইউনিটটির উদ্বোধন করা হয়। স্ট্রোকের পেশেন্টকে সমন্বিত কয়েকটা ডিপার্টমেন্টের প্রয়োজন হয়, তো এইখানে যে স্ট্রোক সেন্টার যেটা করা হলো এবং ওই উদ্দেশ্যেই যে সবার সাথে সমন্বিত একটা কোঅর্ডিনেশনের মাধ্যমে এই রোগীদেরকে স্পেশালাইজড এই ট্রিটমেন্টটা দেওয়া হবে। জরুরি ভিত্তিতে সিটি স্ক্যান ও নানা পরীক্ষা করে স্ট্রোকের দ্রুত ধরন নির্ণয় করা যাবে। এছাড়া স্ট্রোকে আক্রান্ত হওয়ার 2 ঘন্টার মধ্যে রোগীকে হাসপাতালে আনলে উন্নত চিকিৎসা প্রদান করে কমানো যাবে মৃত্যু ঝুঁকি। স্বল্প সময়ে চিকিৎসা করার পাশাপাশি স্ট্রোক পরবর্তী নানা সমস্যা দূর করা সম্ভব হবে এই পদ্ধতিতে। ফলে ঢাকা নির্ভরতা অনেকটা কমে যাবে চট্টগ্রামের রোগীদের। স্ট্রোকের রোগীদের বেশিরভাগ সময় জরুরি সেবাটা দরকার এবং এটা দ্রুততম সময়ে সমন্বিতভাবে চিকিৎসা যেহেতু করা হচ্ছে
দ্রুততম সময়ে আমাদের চিকিৎসা দেওয়া সম্ভব। এটা দিতে হবে 3 ঘন্টা থেকে 4.5 ঘন্টার মধ্যে। সেই জন্য আমরা মনে করি যে আমরা এই সুবিধা এখানে শুরু করাতে চিটাগাংয়ের সমস্ত ধরনের মানুষ তারাও এখান থেকে এই সুবিধাটা পাবেন। চট্টগ্রাম মেডিকেলের নিউরোলজি বিভাগে প্রতিদিন ভর্তি হয় 30 থেকে 40 জনের বেশি রোগী। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। EDF Aluminium. Redefine possibilities. নির্মাণের 4 বছরের মাথায় চট্টগ্রামের বহদ্দারহাটে এম.এ. মান্নান ফ্লাইওভারের 2টি পিলারে ফাটল দেখা দিয়েছে। দুর্ঘটনা এড়াতে একমুখী যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। নকশা ও নির্মাণ ত্রুটির কারণেই পিলারে এই ফাটল দেখা দিতে পারে বলে জানান সিটি কর্পোরেশনের মেয়র। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। বহদ্দারহাট ফ্লাইওভারের র্যাম্পের 2টি পিলারে ফাটল দেখা দিয়েছে। দুর্ঘটনা এড়াতে আরাকান সড়কমুখী র্যাম্পটিতে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। যানজট নিরসনে সিডিএ নগরীর সুলভবহর থেকে বহদ্দারহাটের 1 কিলোমিটার এলাকা পর্যন্ত উড়াল সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। 2010 সালের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে 2012 সালে নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার ধসে 14 জন মারা যান। পরে নির্মাণ কাজ শেষে 2013 সালে এটি উদ্বোধন করা হয়, কিন্তু তেমন কার্যকর না হওয়ায় যানজট নিরসনে র্যাম্প নির্মাণ করে 2017 সালে উড়াল সড়কটি খুলে দেওয়া হয়। 4 বছরের মাথায় 2টি পিলারে ফাটল দেখা দিয়েই আতঙ্কিত হয়ে পড়েছে সাধারণ মানুষ। না, নির্মাণ কাজে যদি থাকবেন, ত্রুটি না থাকলে এরকম পিলারের আগার মাথা তো ফাটার কথা না। হঠাৎ যদি হয়ে যায় তাহলে তো আমাদের ক্ষতি হবে। সিটি মেয়রের কাছে আবেদন জানাচ্ছি এই কাজটা যেন অতি শীঘ্র এটা একটা বিকল্প ব্যবস্থা করে। নকশা কিংবা নির্মাণে গাফিলতির কারণে পিলারে এ ফাটল দেখা দিতে পারে বলে মনে করেন সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী। এই লুপটা নাকি মূল ডিজাইনের অন্তর্ভুক্ত ছিল না, পরবর্তীতে এটা ইনক্লুড করা হয়েছে, যার প্রেক্ষিতে যেহেতু মূল ডিজাইনে ছিল না, কাজে এখানে ডিজাইনের হয়তো একটা ফল্ট থাকতে পারে। এদিকে ক্ষতিগ্রস্ত পিলার 2টি পরিদর্শনে আসেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র। নির্মাণগত ত্রুটি আছে উল্লেখ করে যে কোনো দুর্ঘটনা রোধে র্যাম্পের উপর দিয়ে যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন সিটি কর্পোরেশন মেয়র। নির্মাণে ত্রুটি থাকার দরুন ফাটলটা সৃষ্টি হয়েছে, আমরা আজকেই সিডিএকে চিঠি দেব এটার জন্য তড়িৎ ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। এদিক দিয়ে কোনো গাড়ির চলাচল আপাতত হবে না। বহদ্দারহাট ফ্লাইওভারের র্যাম্পটি 326 মিটার দীর্ঘ ও 6.7 মিটার চওড়া। 2012 সালে বহদ্দারহাট ফ্লাইওভারের গার্ডার ধসে 14 জন নিহত হয়েছিল, যার ক্ষত এখনও শুকায়নি বহদ্দারহাটবাসীর। তাই ক্ষতিগ্রস্ত পিলার 2টি সংরক্ষণ করে দুর্ঘটনার হাত থেকে নগরবাসীকে রক্ষা করবে এই প্রত্যাশা এখন সকলের। নগরীর বহদ্দারহাট ফ্লাইওভারের সামনে থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। মাদক মামলায় তৃতীয়বারের মতো জামিন পেলেন চিত্রনায়িকা পরিমণি ও তার 2 সহযোগী। তবে বিচারক ছুটিতে থাকায় পেছানো হয়েছে তার বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়ার শুনানি। পরবর্তী দিন ধার্য করা হয়েছে 15 নভেম্বর। মাদক মামলায় হাজিরা দিতে মঙ্গলবার সকাল 9:30টায় ঢাকা মহানগর আদালতে হাজির হন ঢাকায় চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরিমণি। সঙ্গে ছিলেন সহযোগী অপর 2 আসামি। এদিন বিচারক ছুটিতে থাকায় পরীর বিরুদ্ধে সিআইডির দেয়া অভিযোগপত্রের শুনানি হয়নি। তবে আসামিপক্ষের আইনজীবীরা জামিন চাইলে ভারপ্রাপ্ত বিচারক তা মঞ্জুর করেন। মামলার পরবর্তী তারিখ দেওয়া হয়েছে 15 নভেম্বর। যেহেতু এরা এখানে আগে জামিনে ছিল, তারা আবার যেহেতু কোর্ট বদল হলে পরে আবার জামিন চাইতে হয়, তারা এখানে জামিন চেয়েছিল। আদালত দেখেছে, দেখে আদালত 3 জনকেই জামিন দিয়ে দিয়েছে। যদিও পরিমণির আইনজীবীরা শুনানির তারিখ 1 মাস পেছানোর আবেদন করেছিলেন, তার আইনজীবী জানান শুটিং নিয়ে ব্যস্ততা যাচ্ছে তার। যেহেতু পরিমণি দীর্ঘদিন জেল হাজতে ছিলেন, এরপর তার শুটিংগুলো শুরু হয়েছে বিভিন্ন ছবির, এর জন্য তাকে ঢাকার বাইরে বিভিন্ন জেলায় যেতে হচ্ছে, যার কারণে আমরা কোর্টকে আবেদন করেছিলাম যে 1 মাসের বেশি টাইম দেওয়ার জন্য। পরবর্তীতে কোর্ট 15 তারিখ পর্যন্ত একটা সময় দিয়েছে। গত 4 আগস্ট রাজধানীর বনানীর বাসা থেকে পরিমণিকে গ্রেফতার করে র্যাব। বাসা থেকে মাদক উদ্ধারের দাবি করে সংস্থাটি। এই মামলায় 27 দিন জেলে ছিলেন আলোচিত এই নায়িকা। গত 4 অক্টোবর মাদকের সংশ্লিষ্টতা মেলায় পরিসহ 3 জনকে অভিযুক্ত করে চার্জশিট দেয় সিআইডি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের 2 সদস্যের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন। সকালে রাজধানী সেগুনবাগিচায় মানববন্ধন হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ট্রাস্টি বোর্ডের সদস্য আজিমউদ্দিন ও এম.এ. কাশেমের শাস্তি দাবি করেন। মানববন্ধনে বক্তারা বিভিন্ন সময়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে নানা অনিয়ম, অব্যবস্থাপনা ও দুর্নীতির কথা তুলে ধরেন। তারা অভিযোগ করেন মঞ্জুরি কমিশনের নির্দেশনা অমান্য করে কয়েক গুণ শিক্ষার্থী ভর্তি
নিয়ম অমান্য করে বিশ্ববিদ্যালয়ের ফান্ডের 408 কোটি টাকা নিজেদের মালিকানাধীন ব্যাংকে এফডিআর সহ শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টিউশন ফি আদায়ের সাথে জড়িত আজিম ও কাশেম সিন্ডিকেট, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। ইভ্যালি অফিসে তালাবদ্ধ দুটি সিন্দুক ও কয়েকটি আলমারি ঘিরে রহস্যের জন্ম নিয়েছে। উচ্চ আদালতের নির্দেশে গঠিত বোর্ড বলছে এ থেকে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে। এছাড়া বোর্ডের ধারণা, টাকা পাচারের জন্যই প্রতি মাসে দুবাই যেতেন রাসেল। ইভ্যালিকে পুনরুজ্জীবিত করার প্রত্যয় ব্যক্ত করেন হাইকোর্টের নির্দেশে গঠিত তদন্ত কমিটি। এদিকে মঙ্গলবারও ইভ্যালি অফিসের সামনে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত গ্রাহক ও ব্যবসায়ীরা। ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির দায় দেনা সম্পত্তি অনিয়ম খতিয়ে দেখতে একটি বোর্ড গঠন করে দিয়েছিল দেশের উচ্চ আদালত। মঙ্গলবার এই বোর্ডের সদস্যরা যায় ইভ্যালির ধানমন্ডি অফিসে, করেন রুদ্ধদ্বার বৈঠক। বৈঠক সফল দাবি করে বোর্ডের চেয়ারম্যান জানান, অফিসে তালাবদ্ধ দুটি সিন্দুক ও কয়েকটি আলমারির সন্ধান মিলেছে, যা থেকে মিলতে পারে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে প্রতি মাসে ইভ্যালির এমডি রাসেলের দুবাই সফরে যাওয়ার। তো আমরা আজ করতে পারি, ইনফ্যাক্ট সালাউদ্দিন সাহেব নিজেও আন্দাজ করেছেন যে সে দুবাই যেত টাকা পাচার করতে। দুটো সিন্দুক এবং বেশ কয়েকটি আলমিরা রয়েছেন, যেগুলো এখনও তালাবদ্ধ রয়েছে। আমরা তো আশা করছি যে এই সিন্দুকগুলোতে অনেক মূল্যবান জিনিসপত্র পাওয়া যাবে। বোর্ড জানায়, ইভ্যালির সম্পত্তি, দেনা এবং ক্ষতিগ্রস্তদের তালিকা করা হবে। চেষ্টা করা হবে প্রতিষ্ঠানটিকে চালু রাখার, না পারলে করা হবে বিলুপ্ত। এটা কন্টিনিউ করা উচিত, কারণ এখানে জনগণের হাজার হাজার কোটি টাকার বিষয় রয়েছে। হাজার হাজার মানুষ প্রতারিত হয়েছেন, তাদের সেই প্রতারণার পয়সাটা ফেরত দেওয়া, সেটি আমাদের একটি আইনি দায়িত্ব। এদিকে বোর্ড যখন মিটিং করছিল, তখন কার্যালয়ের বাইরে মানববন্ধন করছিলেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও গ্রাহকরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। কোভিডের ধাক্কায় গত 1.5 বছরে অর্থনৈতিকভাবে ক্ষতি হলেও আন্তর্জাতিক ক্রেতা হারায়নি বাংলাদেশের পোশাক খাত। এ খাতের ব্যবসায়ী সংগঠনগুলোর শীর্ষ নেতারা একথা জানিয়ে বলেন, বিভিন্ন চ্যালেঞ্জকে সুযোগে পরিণত করার পাশাপাশি বিদেশি ক্রেতাদের সঙ্গে দর কষাকষি আরও বাড়াতে হবে। সন্ধ্যায় রাজধানীতে এক গোলটেবিল আলোচনায় ব্যবসায়ী নেতারা একথা বলেন। গ্যাসের স্বল্পতার কারণে উৎপাদন এখনও 30% কম আছে। এলএনজির নামে 257% গ্যাসের দাম বেড়েছে, কিন্তু সাপ্লাইটা কিন্তু আনইন্টারাপ্টেড না। আজকে ভিয়েতনামের ডিপ সি পোর্ট আছে, ইন্দোনেশিয়ার আছে, থাইল্যান্ডের আছে, কলম্বোতে আছে, আমাদের নাই। আমরা কিভাবে আগাবো? ইকোনমিক জোন করেছেন, আরও কত বছর পরে সেখানে উৎপাদন আসবে, বাট আপনারা অন্য জায়গায় কানেকশন বন্ধ করে দিয়েছেন। ইকোনমিক জোন আপনারা করছেন, ভালো কথা, কিন্তু সেখানে কি টাউনশিপ গড়ে তোলা হয়েছে? সব কিছু যদি না থাকে, তাহলে শুধু ইকোনমিক জোন করে কিন্তু কোনো লাভ হবে না। গত 1.5 বছর কোভিডের মধ্যে আমরা প্রচুর লস দিয়েছি, বাট আমরা কিন্তু বায়ারকে হাতছাড়া করি নাই। যে চ্যালেঞ্জগুলো ছিল, সেই চ্যালেঞ্জগুলো এখন আমরা অপরচুনিটিতে কনভার্ট করতে চাই। ক্যাম্পে রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ সহ 7 জন হত্যার ঘটনায় ইইউ মানবিক সহায়তা কমিশন উদ্বেগ প্রকাশ করেছে। আজ উখিয়ার ক্যাম্পের নানা কার্যক্রম পরিদর্শন ও রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন ইউরোপীয় ইউনিয়নের 15 সদস্যের প্রতিনিধি দল। ক্যাম্প ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। রোহিঙ্গাদের আশ্রয় শিবিরে কয়েকদিন পরপরই ঘটছে সংঘর্ষ, কখনো আধিপত্য বিস্তার, কখনো বা মাদক নিয়ে। আর এ আশ্রয় শিবিরকে কেন্দ্র করে মহিবুল্লাহ হয়ে ওঠেন নেতা। সম্প্রতি মহিবুল্লাহ সহ 7 রোহিঙ্গা হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন ইইউ মানবিক সহায়তার কমিশন। মঙ্গলবার সকালে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যায় ইউরোপীয় ইউনিয়নের 15 সদস্যের একটি প্রতিনিধি দল, যার নেতৃত্বে মানবিক সহায়তা ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিশনার জানে লেনোসি। রোহিঙ্গা ক্যাম্পে সম্প্রতি সংঘর্ষের ঘটনায় আমি খুবই মর্মাহত। সেই সাথে মহিবুল্লাহ হত্যার বিষয়টি উদ্বেগজনক। এসব ঘটনা অবশ্যই নিয়ন্ত্রণ করা প্রয়োজন।
প্রতিনিধি দলটি প্রথমে কুতুপালংয়ে জাতিসংঘের ট্রানজিট সেন্টারে যান। সেখানে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন এবং কার্যক্রম পরিদর্শন করেন। এরপর দীর্ঘ পথ পায়ে হেঁটে ক্যাম্প 18-তে শিশু শিক্ষা কেন্দ্রের পাঠদান কার্যক্রম দেখেন ও রোহিঙ্গাদের সঙ্গে আলাপ করেন। রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে কাজ করা হচ্ছে। এ বিষয়ে মিয়ানমারকে চাপ প্রয়োগ করবে ইইউ। এদিকে ক্যাম্পে বিদেশি কোনো প্রতিনিধি দল আসলে স্বদেশে ফিরে যাওয়ার আশায় বুক বাঁধেন রোহিঙ্গারা। তাই এবারও নাগরিক অধিকার নিয়ে মিয়ানমারে ফেরত পাঠাতে ইইউর কাছে দাবি জানিয়েছে তারা। যে বলতে পারে ইজ্জতের সাথে দিলে প্রতিনিধি দলটি বুধবার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে রওনা হবে ঢাকায়। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করবে।